আজকে হাসানুল হক ইনুর মামলার রায় হতে যাচ্ছে এই দুর্বৃত্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-তে। হাসানুল হক ইনু কি করেছেন? তিনি নাকি কুষ্টিয়াতে ৬ জনকে হত্যা করেছেন, শেখ হাসিনাকে উস্কানি দিয়েছেন এই আন্দোলনকারীদের মারার জন্য, এবং কুষ্টিয়াতে পুলিশকে ফোন করে বলেছিলেন যে তাদেরকে খুন করো। পত্রিকায় আমি এগুলো জানলাম। হাসানুল হক ইনু কিংবা শেখ হাসিনা যেই হন না কেন, জুলাইয়ের এই যে জঙ্গি উত্থানের পর আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের যেভাবে অপমান করা হচ্ছে, সেটা আমাদের জন্য কিন্তু এক বিশাল লজ্জার বিষয়। কিভাবে? এটা কিন্তু চিন্তা করা খুব একটা কঠিন না। দেখেন, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা কি জন্য হয়েছিল? নামই তো আন্তর্জাতিক অপরাধ, এটা জাতীয় অপরাধ তো না। এই যে ট্রাইব্যুনাল, এখানে আসলে প্রথম কথা হলো যে এই ধরনের কোনো যে যাদের এখানে তোলা হচ্ছে তাদের এখানে তোলার কোনো এখতিয়ারই কিন্তু এদের নাই। এর বিচার ব্যবস্থা সেটা কি? আমরা শুনেছি না যে লক্ষ কোটি টাকা নিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে ফাঁসাচ্ছে কাউকে, কাউকে ছেড়ে দিচ্ছে। ২৪শে জঙ্গি উত্থানের পর এটা কিন্তু এক ভয়াবহ অবস্থা। আমরা এটা জানি না যে কত মানুষকে আওয়ামী লীগ করার অপরাধে, মুক্তিযুদ্ধের পক্ষে থাকার অপরাধে জেল হাজতে নিচ্ছে, ধরে নিচ্ছে, এবং লক্ষ লক্ষ টাকা ঘুষ খেয়ে তাদেরকে জামিন দিচ্ছে যাদের কোনো অপরাধী নাই। বাড়ি ঘর বিক্রি করে মানুষ এগুলা করছে। বলা হয় না যে আওয়ামী লীগ সরকারের সময় বিএনপিকে অনেক কষ্ট দিয়েছে? আওয়ামী লীগ যে কষ্টগুলো দিতে পারত কিন্তু দেয়নি, তার প্রতিটা কষ্ট কিন্তু ২৪শের জঙ্গি উত্থানের পর যারা ক্ষমতায় এসে তারা কিন্তু দিয়ে যাচ্ছে। তারা কি এটা শেষ করতে পারবে, নাকি এটা সত্যি সত্যি আবার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির হাতে এই প্রক্রিয়াটা শেষ হবে? সেটা দেখার জন্য আমরা কিছুদিন অপেক্ষা করি। ২৪শের যে জঙ্গি উত্থান হয়েছে, এখানে সন্ত্রাসীদের পক্ষ থেকে এত বেশি স্বীকারোক্তি দেয়া হয়েছে যে এখন এই জায়গায় এইসব অপরাধ ট্রাইব্যুনালে কারো বিচার করা একটা পুরো তামাশার বিষয়। কেন শীর্ষ সন্ত্রাসীদের একজন মাহফুজ আলম বলছে না, একেবারে অন রেকর্ড আছে এগুলো, যে এখানে একটা চক্রান্ত হয়েছিল হাসিনাকে ফেলানো। ওইভাবে বলছে হাসিনাকে ফেলানো বা হাসিনাকে চেঞ্জ করে রেজিম চেঞ্জের একটা আন্দোলন হয়েছে, ষড়যন্ত্র হয়েছে বলেছিল। আরো ষড়যন্ত্রকারীরা বলেছে না তারা কোথায় কি জ্বালিয়ে দিয়েছে, পুলিশ মেরেছে, সেগুলো দম্ভ ভরে বলেছে না। তারপরে স্নাইপার দিয়ে মানুষ হত্যা, জঙ্গিরা এর মধ্যে ঢুকে মানুষ হত্যা, শিশু হত্যা, বাড়ি ঘরে ঢুকে, প্রতিটা জিনিস জনগণের সামনে চলে আসার পরও এই যে আদালতটাকে চালিয়ে নেওয়া হচ্ছে, এটাকে আমি তামাশা ছাড়া তো আর কিছু হিসাবে দেখতে পারি না। তাদের অনেক দিনের খায়েশ, আমরা শুরু থেকে শুনে আসছি যে প্রথম ফাঁসি কিন্তু হাসানুল হক ইনুকে দিবে। এই খায়েশটারও কিন্তু কারণ আছে, কারণগুলো কিন্তু আপনারা কোথাও আমি লিখতে দেখি নাই, কোথাও বলতেও শুনি নাই। আপনারা নিশ্চিতভাবে খেয়াল করেছেন হাসানুল হক ইনু গত ১-১.৫ দশকে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে এবং স্বাধীনতা বিরোধীদের পক্ষে সবচেয়ে কঠোর সোচ্চার একটা কণ্ঠ ছিলেন। এটা কি আপনারা খেয়াল করেছেন? আপনারা যে শুনছেন যে হাসানুল হক ইনুকে প্রথম ফাঁসি দেয়া হবে, এটার সাথে তো এটা যুক্ত। হাসানুল হক ইনুর মতো সোচ্চার কণ্ঠ, পরিষ্কার চিন্তার কোনো মানুষ তো আসলে মুক্তিযুদ্ধের পক্ষে খুব একটা ছিল না। তিনি যেভাবে
বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে চিন্তা করতে পারতেন, যেভাবে তাদেরকে তুলে ধরতে পারতেন। বলুন তো, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের কয়জন মানুষ হাসানুল হক ইনুর মতো এই স্বচ্ছ চিন্তায় তাদেরকে তুলে ধরতে পেরেছেন? এগুলো স্বাধীনতা বিরোধীদের হাতে ঘা দিয়েছে না? সেখান থেকে কিন্তু ওই চিন্তাটা এসছে যে প্রথমে হাসানুল হক ইনুকে ফাঁসি দেওয়া হবে, এবং ইউনুস যদি সুযোগ পেত, অর্থাৎ সময় পেত, ফাঁসিটা কিন্তু দিয়ে দিত। এখন তারেক রহমান কি করে এটা কিন্তু দেখার বিষয়। তারেক রহমানের আব্বা জিয়াউর রহমান কর্নেল তাহেরের যে বিচার করেছেন, যে ফাঁসি দিয়েছেন, সেটার তো অনেক বিতর্ক আছে। এই মুহূর্তে এগুলা বলে তারেক রহমান সাহেবকে বিব্রত করতে চাই না। হাসানুল হক ইনু কিন্তু দেখেন, এখানে জাসদ নিয়ে আমার একটু কথা বলতে হয়। জাসদ নিঃসন্দেহে বাংলাদেশের আদি দুঃখের কারণ। যারা জাসদ করেছে তারা বঙ্গবন্ধু হত্যার জন্য দায়ী, পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে ওরা খুন করে নাই। বাংলাদেশে জামাতের উত্থানের জন্য জিয়াউর রহমান ফরমালাইজ করলে অনেক জামাত গিয়ে কিন্তু জাসদে যোগ দিয়েছে। এই যে জামাতের আজকের যে আমির শফিক, উনিও তো এই জাসদের মানুষ। কিন্তু সেই জাসদ থেকে দেখেন, এই পথভ্রষ্ট যখন হাসানুল হক ইনুরা তরুণ ছিলেন, সেই শ্রেণী থেকে কিছু মানুষ তো বের হয়ে এসেছিলেন। এসে আবার, হ্যাঁ, তারা হয়তো প্রকাশ্যে ভুল স্বীকার কখনো করেন নাই, কিন্তু কোনো একটা আত্ম অনুসন্ধানের কেন্দ্র থেকে তো এই বের হয়ে আসা। তাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল তারকা কিন্তু এই হাসানুল হক ইনু। আমি আরো কিছু মানুষকে দেখি, যেমন অধ্যাপক আনোয়ার হোসেন, কিংবা যিনি মারা গেছেন মাইন উদ্দিন খান বাদল, এরকম অনেকে আছে না বের হয়ে এসছে। এবং শুধু বের হয়ে আসেননি, হাসানুল হক ইনু, আমি যে কথাটা আগে বলেছিলাম, তিনি কিন্তু ৭১ যারা নিয়াজির হাত ধরে আত্মসমর্পণ করেছিল তাদের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার কণ্ঠ ছিলেন, এবং তাদেরকে প্রকৃত চিত্রে চিত্রায়িত করার ক্ষেত্রে সবচেয়ে দক্ষদের মধ্যে একজন ছিলেন। এমন একটা শিকার যদি হাতে পায় ২৪-এর জঙ্গি উত্থানকারীরা, তারা তাকে ফাঁসি দিবে না? কিন্তু তারা যে আবার এটা করতে পারছে, অর্থাৎ যুদ্ধাপরাধীদের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, সেখানে তাদের বিচার হয়েছে। সেই একই আদালতে যে শেখ হাসিনার বিচার করে সাজা দিচ্ছে, এটা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জন্য একটা বড় লজ্জার বিষয়। এটাতে লজ্জা ছাড়া আমাদের আর কিচ্ছু নাই। লজ্জায় আমাদের মাথা হ্যাট হয়ে যাওয়া উচিত। কি করে স্বাধীনতা বিরোধীরা রাষ্ট্রটাকে গ্রাস করতে পারলো? আপনারা বলতে পারেন যে হ্যাঁ, আপনারা যারা যেসব যুক্তি দেখায় যে এখানে গণ অভ্যুত্থান হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে, চাকরির নামে তো হয়েছে, চাকরির ব্যবস্থা হয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষের ছেলে মেয়েদের কোনো চাকরির ব্যবস্থা হয়েছে? সব চাকরির ব্যবস্থা হয়েছে, কিন্তু ২৪-এ যারা জঙ্গি উত্থান করেছিল, সেই জঙ্গিদের, সরাসরি জঙ্গিদের চাকরির উত্থান হয়েছে। অর্থাৎ যত নিয়োগ ইউনুস দিয়ে গেছে সব কিন্তু জঙ্গিদের দিয়ে গেছে। তারাই আজকে কিন্তু পুলিশ হয়ে বসে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের উপর চড়া হচ্ছে। হ্যাঁ, বিএনপি কিছু পোস্ট পেয়েছে, তারাও কিছু পেয়েছে, কিন্তু আমাদের জন্য এটা ভীষণ লজ্জার। লজ্জাটা কিন্তু ব্যর্থতা, লজ্জা দুটোই। কি করে ২৪-এ একটা জঙ্গি উত্থান হয়? যেই দেশটা স্বাধীন হয়েছিল এই প্রতিশ্রুতি দিয়ে, কাগজে কলমে সব জায়গায়, যে দেশটা পাকিস্তানের মতো হবে না, অর্থাৎ এই দেশটা হবে উদার, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক রাষ্ট্র, বঙ্গবন্ধুর সোনার বাংলা। সেই দেশে কি করে যারা ৭১-এ জেনারেল নিয়াজির হাত ধরে আত্মসমর্পণ করেছিল, তারা ক্রমে আপনার এই ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে যায়। অর্থাৎ জোর করে, ষড়যন্ত্র করে, বিদেশিদের সাথে মিলে, হ্যাঁ, অভ্যুত্থানের নামে একটা জঙ্গি আন্দোলন চালিয়ে আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী দলের সরকারকে পতন ঘটিয়ে দেয়। কি করে ওয়াকারের মতো একটা লোকই জঙ্গি সাধনা করে আর্মিতে ঢুকেছে, বঙ্গবন্ধুর লতায় পাতায় আত্মীয় কোনো একটা পরিবারে বিয়ে করেছে, শেখ হাসিনাকে, হ্যাঁ, অথবা কাউকে না কাউকে বিমোহিত করে আর্মি প্রধান হয়ে জঙ্গি উত্থান ঘটিয়ে দিয়েছে।
এগুলা কিন্তু আমাদের জন্য চরম লজ্জার। যে যাই বলুন, এই লজ্জা থেকে কিন্তু মুক্ত হতে অনেক সময় লাগবে, অনেক ধরনের আপনার নিজেদেরকে সংশোধন করতে হবে। ওই চেতনাটা আনতে হবে যে ৭২-এ যে শত্রুকে সহজে নিধন করা যেত, তাদেরকে করুণা দেখিয়ে আজকে হাসানুল হক ইনু করুণার পাত্র, আমির হোসেন আমু করুণার পাত্র, শেখ হাসিনা করুণার পাত্র। চিন্তা করেন। আমি বলছি না যে এরা করুণা চান, আমি তো হাসানুল হক ইনুর বডি ল্যাঙ্গুয়েজ দেখি, রাশেদ খান মেননের বডি ল্যাঙ্গুয়েজ দেখি, দীপু মনির বডি ল্যাঙ্গুয়েজ দেখি, আমির হোসেন আমুর বডি ল্যাঙ্গুয়েজ তো দেখি। হিরো, বীর এক একটা। কিন্তু আমাদের এই অধপতনের জন্য আমাদের চিন্তার দুর্বলতা দায়ী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে আমাদের বুঝতে না পারা দায়ী। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি সভ্যতার শত্রু, মানবতার শত্রু, ইতিহাসের শত্রু হওয়া সত্ত্বেও তাদেরকে সেই দৃষ্টিতে দেখার যোগ্যতা আমরা অর্জন করিনি। অর্জন না করে বরঞ্চ ওদের দ্বারা আমরা শাসিত হয়েছি। আমি বারবার বলছি, এই কথাটা আমার প্রায় প্রতিটা বক্তৃতাতে এখন আসছে। বাংলাদেশ 1972 সাল থেকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি শাসন করেছে। তারা শাসন করেছে শুধু মানুষের শরীরটা, আর মানুষের মন শাসন করেছে কিন্তু জামাত, হেফাজত। আপনারা যদি এই জিনিসটা না বোঝেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বলছি, এই পার্থক্যটা যদি আপনারা না বোঝেন, তাহলে আপনারা আসলে কোনোদিন এই শক্তিটাকে পরাজিত করতে পারবেন না। হ্যাঁ, বর্তমানে আওয়ামী লীগের জনপ্রিয়তার যে জোয়ার এসেছে, সেখানে এসে আপনারা সরকারও গঠন করতে পারবেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন, এটা দেখবেন হয়ে যাবে খুব দ্রুত। কিন্তু এই যে পেছনের জিনিসটা যদি ভালোভাবে অধ্যয়ন করে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ না করা হয়, এরা আবার কিন্তু আসবে এবং এই চিরন্তর এই যুদ্ধ চলতে থাকবে দুই পক্ষের মধ্যে। কিন্তু হাসানুল হক কিন্তু আবার এমন একজন মানুষ, তিনি কিন্তু এই মুক্তিযুদ্ধ বিরোধী মৌলবাদী শক্তিটাকে ভালোভাবে বুঝতেন এবং তার মতো মেধা এবং বোঝার ক্ষমতা সম্পন্ন মানুষদের যদি ভবিষ্যতে এই শক্তিটাকে মোকাবেলা করার সুযোগ দেয়া হয়, এরা দেখবেন সহজে 6 মাস 1 বছর লাগে না এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে পরাজিত করতে। শেখ হাসিনা চাইলে বা উনি যদি সেই জায়গায় মনোযোগ দিতেন, 1 বছরে এটা পারতেন। সারা পৃথিবী কিচ্ছু বলতে পারতো না। আপনি সকল মানবাধিকার রক্ষা করে এদেরকে কিন্তু আপনি বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে পারতেন, বাংলাদেশে এদের অর্থনৈতিক রাজনৈতিক ক্ষমতা শূন্য করতে পারতেন। শেখ হাসিনা দেখিয়েছেন মানবিকতা, ইনক্লুসিভনেস, বঙ্গবন্ধু দেখিয়েছেন, কিন্তু কোনোভাবে তারা কিন্তু ক্ষমা করে নাই। আমি জানি না তারেক রহমান, এখন তো সব ক্ষমতার মালিক উনি, এইসব ট্রাইব্যুনাল এগুলো আসলে কিছুই না। এখন তারেক রহমান কি হাসানুল হক ইনুকে ফাঁসি দিবেন, নাকি কিছুদিন আপনার এই জেলে রাখবেন, প্রথমে মৃত্যুদণ্ড দিবেন, পরে আপিল করবে, সেখানে ক্ষমা পাবে, এই তামাশাগুলো চলবে। তবে একটা জিনিস মনে রাখেন, তারেক রহমান বা যেই হন, এই 24-এর জঙ্গি কোয়ালিশন, আপনারা যে 2024-এ আগস্টের উত্থানের পরপর সব আওয়ামী লীগকে মেরে ফেলতে পারেন নাই, হাসানুল হক ইনুদের মেরে ফেলতে পারেন নাই, সেখানে আপনাদের ব্যর্থতা হয়ে গেছে, আপনাদের পরাজয় হয়ে গেছে। এখন 1-2 হাসানুল হক ইনুকে ফাঁসি দিন বা না দিন, 24-এর এই ব্যর্থতা আপনাদের উপর আসবে। আর আপনারা এখন যত বেশি কান নাক চুলকাবেন হাসানুল হক ইনুকে দিয়ে, আমির হোসেন আমুকে দিয়ে, একে দিয়ে, তাকে দিয়ে, শেখ হাসিনাকে দিয়ে, আসাদুজ্জামান খান কামালকে দিয়ে, এটা কান চুলকানি বলে, সাপের কান চুলকানি, তত বেশি কিন্তু আপনাদের উপর এর কনসিকুয়েন্সটা থাকবে। এবং আপনারা কিন্তু তখন আজকে যারা আহত বাঘ, তাদের কেউ থামিয়ে রাখতে পারবে না। একটু ভালোভাবে চিন্তা করবেন। তারেক রহমানের জন্য এই অবস্থা থেকে উদ্ধার হওয়ার একমাত্র পথ হলো আওয়ামী লীগের সাথে রাজনৈতিক সমঝোতা করা। এর বাইরে তারেক রহমান কোনোভাবেই এই কনসিকুয়েন্স থেকে রক্ষা পাবেন না। পেতেন যদি দেশকে অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারেন, সেটা তো বিএনপির পক্ষে সম্ভব না, স্বাধীনতা বিরোধীদের পক্ষে সম্ভব না। এই নিয়ে অনেক কথা বলেছি, এটা আর বাড়াতে চাই না। বুদ্ধি যদি থাকে সমঝোতা করবেন,
আর যদি উইজডম না থাকে, অতীতে কখনো আপনাদের উইজডম আছে সেটা দেখিনি, এই কান নাক চুলকোবেন এবং কনসিকুয়েন্স হবে অত্যন্ত কঠোর, অত্যন্ত কঠোর। এটা থেকে আর আপনাদের রক্ষা কেউ করতে পারবে না।